স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মেহেরিন আনন্দাশ্রু মুছতে মুছতে হাস্কি দুটোর লোমশ কানে হাত বুলিয়ে বলল, এরা তো একদম বরফের দেশের রাজপুত্র। আমি এদের নাম রাখলাম স্কাই আর স্নো। হাস্কি দুটোর আভিজাত্য আর সেই লাক্সারি প্রেজেন্টেশন দেখে উপস্থিত অতিথিরাও মুগ্ধ হয়ে গেল। খান পরিবারের আভিজাত্য যেন এই সামান্য উপহারের মাধ্যমেও ফুটে উঠল। লনের এক কোণে দাঁড়িয়ে ফারিস আর ফারহান এই দৃশ্য দেখছিল। ফারহান মনে মনে ভাবল, মেহেরিনের হাসির কাছে সাইবেরিয়ার সেই তীব্র শীত আজ হার মেনেছে। লনের এক কোণে দাঁড়িয়ে মাহির, নোমান আর ফারহান এই দৃশ্যটি দেখছিল। মেহরিনের আনন্দ দেখে মাহির ভ্রুকুচকে নোমানকে বলল, বাড়িতে এমনিতেই এতগুলো বাদরের জ্বালা সহ্য হয় না, এর মধ্যে আবার খাঁটি সাইবেরিয়ান দুইটা আপদ এসে হাজির হলো। নোমান হাসতে হাসতে মাহিরের কাঁধে চাপড় দিয়ে বলল, এটা তোদের বাড়ি না ভাই, এটা পুরো একটা চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। দুদিন পর দেখবি বাঘ ভাল্লুকও ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করছে। ফারহান তাদের এই ফালতু রসিকতা শুনে বিরক্তিতে চোখ পাকিয়ে তাকালো। তার সেই শীতল আর তীক্ষ্ণ চাহনি দেখা মাত্রই মাহির আর নোমান একদম চুপ হয়ে গেল। ফারহানের মাথায় তখন অন্য এক চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে আর কথা না বাড়িয়ে ধীর পায়ে ফারিসের দিকে এগিয়ে গেল। ফারিস তখন লনের মাঝখানে কয়েকজন গণ্যমান্য অতিথির সাথে ব্যবসায়িক আলাপ সারছিল। ফারহান কাছে গিয়ে নিচু অথচ গম্ভীর স্বরে ডাকল, ভাইয়া। ভাইয়ের গলার স্বর শুনে ফারিস অতিথিদের দিকে তাকিয়ে অত্যন্ত মার্জিতভাবে বলল, এক্সকিউজ মি জেন্টলম্যান, আমাকে 1 মিনিটের জন্য একটু সময় দিন। ফারিস কিছুটা সাইডে সরে এলো এবং ফারহানের দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে বলল, কি হয়েছে, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? ফারহান মেহরিনের সাথে খেলরত সেই সাইবেরিয়ান হাস্কি দুটোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল। তারপর খুব নিচু স্বরে বলল, ওগুলোকে চিনতে পেরেছো ভাইয়া? ফারিস হাস্কি দুটোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। শান্ত গলায় বলল, নিজের জিনিস কি কারো কাছে কখনো অচেনা হয়? ফারহানের চোখ মুখ শক্ত হয়ে এলো। সে চাপা ক্ষোভ নিয়ে বলল, মেহরিনকে উগ্র দিচ্ছে সে কেন? তার উদ্দেশ্য কি? ফারিস ফারহানের কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, যা হচ্ছে হতে দে। তাদের বোনেদের বিষয়ের মধ্যে আমাদের ইন্টারফেয়ার করার দরকার নেই। সময় সব কিছু বলে দিবে। কার মনে কি আছে সেটা আজ হোক বা কাল প্রকাশ পাবেই। ফারহান আর কোনো পাল্টা যুক্তি দিল না। এক দীর্ঘশ্বাস ছেড়ে সে মেহরিনের দিকে তাকিয়ে রইল, যেখানে মেহরিন সেই হাস্কি দুটোর সাথে খুশিতে আত্মহারা। ফারহানের মনে তখনও এক অজানা আশঙ্কার মেঘ থানা বাঁধছে। মেহনুরের এই রহস্যময় উপহারের পেছনে কি অন্য কোনো গভীর পরিকল্পনা লুকিয়ে আছে? লনের সবুজ ঘাসের ওপর মেহরিন যেন একদম ছোট বাচ্চা হয়ে গেছে। সে তার রাজকীয় লাল গাউনের পরোয়া না করেই হাঁটু গেড়ে বসে হাস্কি দুটোর সাথে খেলায় মেতে উঠেছে। বড় আর লোমশ স্কাই মুহূর্তে মেহরিনের সাথে এমনভাবে মিশে গেল যেন সে মেহরিনকে কয়েক জন্ম ধরে চেনে। সে মেহরিনের হাতে চাটছে আর লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করছে। কিন্তু অন্য হাস্কিটি, যেটি দেখতে সবচাইতে সুন্দর এবং যার চোখ দুটো বরফের মতো স্বচ্ছ নীল, সেটি কিছুটা দূরত্ব বজায় রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। মেহরিন বারবার তাকে কাছে রাখার চেষ্টা করছে, আদর করার জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু সে এক অদ্ভুত আভিজাত্য নিয়ে দূরে সরে থাকছে। মেহরিনের সাথে যেন তার কিছুতেই বনিবনা হচ্ছে না। কিছুটা দূরে দাঁড়িয়ে মেহনুর আর নিহান মুগ্ধ চোখে তাদের ছোট বোনের এই বাঁধ ভাঙা আনন্দ দেখছিল। তাদের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটাই বলে দিচ্ছিল মেহরিনের খুশি তাদের কাছে সব। হঠাৎ নিহানের মনে একটা খটকা লাগলো। সে মেহনুরের দিকে তাকিয়ে নিচু স্বরে ডাকলো, মেহনুর। মেহনুর মেহরিনের দিক থেকে চোখ না সরিয়েই জবাব দিল। নেহান কিছুটা দ্বিধা নিয়ে বলল, আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, তুই তোর নিজের হাতে ট্রেন করা সেরা হাক্সিগুলো ওকে কেন দিলি? মেহনুরের ঠোঁটে মুহূর্তের জন্য এক রহস্যময় বাঁকা হাসি খেলে গেল। সে শান্ত গলায় বলল, দরকার আছে তাই দিয়েছি। কি দরকার? নেহানের প্রশ্ন মেহরুন এবার নেহানের দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে বুঝিয়ে বলল, মেহরিন এগুলো ছোটবেলা থেকেই পছন্দ করত, এগুলো ওর শখ। তবে এখানে একটা ব্যাপার আছে, তুই দেখ, স্কাই মেহরুনের সাথে একদম মিশে গেছে। ওটাকে যেভাবে ট্রেন করা হয়েছে, গত কয়েক বছর ধরে মেহরিনের গায়ের পারফিউম ঘ্রাণ
ওর কণ্ঠস্বর রেকর্ডিং আর ওর ব্যবহার করা কাপড়ের টুকরো দিয়ে ওটাকে ট্রেন করা হয়েছে, যার কারণে আজ প্রথম দেখলেও ও মেহরিনকে ওর পুরনো মালিক হিসেবে চিনে নিয়েছে। ওটা মেহরিনকে আজ থেকে ছায়ার মতো আগলে রাখবে। নেহান বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল। সে বুঝতে পারল মেহনুর কতটা সুদূর প্রসারীর চিন্তা করে এই উপহার সাজিয়েছে। তবে তার খটকাটা কাটল না। সে মেহনুরের আরও কাছে এসে বলল, সব বুঝলাম, কিন্তু নূর, এই হাস্কিগুলো তো বস আমাদের জন্য পাঠিয়েছিল একটা বিশেষ মিশনের জন্য। তুই মিশনের সম্পদ এইভাবে সামনে কেন আনলি? এতে কি ঝুঁকি বাড়ছে না? মেহনুর এবার পুরোপুরি নেহানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। তার চোখের মণি দুটো রাতের অন্ধকারে হীরের মতো চিকচিক করছে। সে খুব ছোট করে কিন্তু দৃঢ় গলায় বলল, নিহান, তুই ভালো করে জানিস মেহরুন কারণ ছাড়া কোনো কাজ করে না। এই হাস্কিগুলো আজ থেকে মেহরুনের পাহারাদার। তাই আর কোনো প্রশ্ন না করে শুধু সময়ের অপেক্ষা কর। সময় হলেই বুঝবি কেন আমি এই চালটা চেলেছি। নেহান আর কথা বাড়ালো না। সে জানে মেহনুরের নীরবতার পেছনে সবসময় কোনো শক্তিশালী ঝড় লুকানো থাকে। সে শুধু সম্মতি জানিয়ে আবার মেহরিনের দিকে তাকালো, যেখানে মেহরিন তখনও সে নীল চোখের অভিমানী হাস্কিটির মন জয় করার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। উৎসবের আমেজার মায়াবী কোলাহলে লন যখন মুখারিত, ঠিক তখনই রাতের স্তব্ধতা ছিঁড়ে মেহরিনের এক তীক্ষ্ণ আর কলিজা কাঁপানো আর্তনাদ ভেসে এলো। আহ বাবা! মুহূর্তের মধ্যে যেন পুরো খান প্যালেসের বাতাসের গতিপথ থমকে গেল। যে নীল চোখের হাস্কিটি এতক্ষণ আভিজাত্য নিয়ে দূরে দাঁড়িয়েছিল, সেটি হঠাৎ করে হিংস্র হয়ে মেহরিনের দুধসাদা পায়ে গভীর করে কামড় বসিয়ে দিয়েছে। মেহরিন যন্ত্রণায় ঘাসের ওপর লুটিয়ে পড়ল। আতঙ্কিত এই চিৎকার শুনে যে অবস্থায় ছিল সেইখান থেকেই ঝড়ের গতিতে ছুটে এলো মেহরিনের দিকে। সবচাইতে আগে পাগলের মতো ভিড় ঠেলে মেহরিনের কাছে পৌঁছলো ফারহান। তার মেজাজ তখন আসমান ছুঁয়েছে। সে মেহরিনের রক্তাক্ত হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে গগন বিদারে চিৎকার দিয়ে উঠল। ও শিট, মেহের! সে মুহূর্তের জন্য হাঁটু গেড়ে মেহরিনের পাশে বসলো। মেহরিনের ব্যথাতুর মুখ দেখে সে থমকে গেল। ফারহান মেহরিনের পায়ে ক্ষতস্থানের দিকে চেয়ে মলিন ক্ষীণ কণ্ঠস্বরে বলল, ব্যথা লাগছে রে মেহের, তাকা আমার দিকে। কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। মেহনুর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার নিজের ট্রেন করা কুকুর কি করে এমন ভুল করল? সে দৌড়ে এসে মেহরিনের পাশে বসে পড়ল। তার চেহারায় এক চরম অপরাধবোধ আর ব্যাকুলতা। সে কম্পিত কণ্ঠে বলল, মেহু, ওহ খোদা, এটা কি হলো? নিহান, জলদি ডক্টরকে কল করুন। আমি বুঝতে পারছি না ও কেন এমন করলো। বাবা নওয়াজ খান মেয়ের এই অবস্থা দেখে যেন কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন। তিনি হাঁটু গেড়ে মেহরিনের সামনে বসে পড়লেন। তার হাত কাঁপছে। মীর ক্ষত পা থমকে দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, আমার মা, আমার কলেজের টুকরো মা আমার, শান্ত হও, আমরা আছি তো মা। কেউ ডাক্তারকে কল দে। মাহির যে সাধারণত সারাক্ষণ ইয়ার্কি নিয়ে থাকে, সেও আছে দিশেহারা। সে হাস্কিটাকে সরিয়ে দিতে দিতে ব্যাকুল হয়ে বলতে লাগলো, মেহুরে, একটু ধৈর্য ধর বোন, এখনই ডাক্তার আসবে। সে ব্যাকুল হয়ে বলল, ইসরে, আমার পুতুলটার পা থেকে যে রক্ত থামছেই না। পুরো লনে তখন এক নিস্তব্ধতা বিরাজমান। নীল চোখের সেই হাস্কিটি তখনও রক্তমাখা মুখ নিয়ে দূরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে এক অদ্ভুত ডাক দিচ্ছে, যেন সে কোনো সংকেত দিচ্ছে। ফারিস দূর থেকে কুচকানো ভ্রু নিয়ে মেহনুরের দিকে তাকালো। তার চোখে হাজারো প্রশ্ন। মেহনুর মেহরিনের থেকে একটু সরে দাঁড়িয়ে সেই নীল চোখের হাস্কিটার দিকে একবার তীব্র দৃষ্টিতে তাকালো। মেহনুরের সেই চোখের ইশারা বা শাসন যেন কোনো অদৃশ্য চাবুক। হাস্কিটা মুহূর্তেই নিস্তেজ হয়ে ছোট ছোট শব্দ করে মাথা নুইয়ে ফেলল, যেন সে নিজের ভুল স্বীকার করছে। মেহনুর নিহানকে ইশারা করতে নিহান দ্রুত হাস্কি দুটোকে সরিয়ে তাদের জন্য নির্দিষ্ট করা নিরাপদ জায়গায় নিয়ে গেল। ওদিকে মেহরিন ব্যথায় নীল হয়ে অনবরত কেঁদে চলেছে। ফারিস তার বোনের মাথায় হাত রেখে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না মেহু, কিচ্ছু হবে না, জাস্ট রিল্যাক্স। তারপর গম্ভীর গলায় উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, সবাই ঘাবড়াবেন না, ওকে দ্রুত ভেতরে নিয়ে চলো। নওয়াজ খান আর ফাজ খান ও ফারিসের কথায় সায় দিলেন। মেয়ের কান্না দেখে নওয়াজ খানের কলিজা ফেটে যাচ্ছে। তিনি অস্থির হয়ে মাহিরকে উদ্দেশ্য করে বললেন, মাহির, দাঁড়িয়ে আছিস কেন? মিহুকে কোলে করে নিয়ে ঘরে যা। ফারহান এতক্ষণ কোনো কথা বলেনি। সে পাথরের মূর্তির মতো মেহরিনের পাশে বসেছিল এবং একদৃষ্টে মেহরিনের যন্ত্রণাকাতর মুখশ্রীর দিকে তাকিয়েছিল।
বাবার মুখে কোলে তুলে নিয়ে যাওয়া শোনা মাত্রই ফারহানের ঘাড় মুহূর্তেই মট করে মাহিরের দিকে ঘুরে গেল। তার দু চোখে তখন আগ্নেয়গিরির লাফা খেলা করছে। মাহির কেবল এক পা বাড়িয়েছিল মেহরিনকে ধরতে, কিন্তু ফারহানের সেই রক্তচক্ষু আর পৈশাচিক চাহনি দেখা মাত্রই তার বুকের ভেতর ধক করে উঠল। সে জানে এই মুহূর্তে মেহুকে ছোঁয়া মানে ফারহানের হাতে নিজের মৃত্যু পরোয়ানা লিখে দেওয়া। মাহির সাথে সাথে 2 পা পিছিয়ে এলো। সে ব্যস্ত হয়ে থতমত খেয়ে বলল, না আসলে বাবা, আমার তো ডাক্তারকে কল দেওয়ার দরকার। আমি বরং ইমার্জেন্সি ডাক্তারকে ডাকি, মেহুকে বরং ফারহানি নিয়ে যাক। বলেই সে ফারহানের দিকে এক ঝলক তাকিয়ে দ্রুত বলল, ফারহান, বোনকে ঘরে নিয়ে যা তুই, আমি দেখছি। কথা শেষ করে মাহির কানে ফোন ঠেকিয়ে এক লাফে ভিড় থেকে সরে গেল। মাহিরের এমন কৌশলী আচরণ দেখে ফারহানের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, এক চরম তৃপ্তির হাসি। ফারহান আর দেরি করল না। সে অত্যন্ত দ্রুততার সাথে নিজের গায়ের দামি কোটটি খুলে পাশের নোমানের হাতে ধরিয়ে দিল। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে মেহরিনকে পাজাকোলা করে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে তুলে নিল। মেহরিনের রক্তমাখা পা ফারহানের কাপড়ের লাল দাগ বসিয়ে দিচ্ছে, কিন্তু ফারহানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে মেহরিনকে এমনভাবে নিজের বাহুবন্দি করেছে যেন সে কোনো অমূল্য সম্পদ আগলে রাখছে। মেহরিন যন্ত্রণায় ফারহানের কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠছে, আর ফারহান শক্ত পায়ে ভেতরের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ফারহান যখন মেহরিনকে পাজাকোলা করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, মেহরিন তখন যন্ত্রণার চেয়েও বেশি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। সে অনুভব করল সে যেন কোনো এক উত্তাল সমুদ্রের ঢেউ ভাসছে। ফারহানের সুঠাম বুকার গায়ের সেই দামি পারফিউমের ঘ্রাণ মেহরিনের মস্তিষ্ককে ঝিমঝিম করে দিচ্ছিল, কিন্তু নিজের ইগো আর লোকলজ্জার ভয়ে সে ছটফট শুরু করল। মেহরিন রাগে আর অস্বস্তিতে ফারহানের শার্টের কলার খামচে ধরে বলল, একদম নামিয়ে দিন বলছি। আমি কোনো কচি খুকি নই যে এভাবে কোলে চড়ে যেতে হবে। নিজের পা আছে আমার, আমি একাই যেতে পারবো, ছাড়ুন। ফারহান যেন কানেই নিল না। সে তার স্বভাব সুলভ ঠান্ডা আর বরফ শীতল কণ্ঠে কেবল 2টি শব্দ উচ্চারণ করল, চুপ থাক। মেহরিন আরও ফুঁসে উঠে বলল, কেন চুপ থাকবো? এতক্ষণ তো নিশ্চয়ই করলার মতো তিতো মুখ করে মূর্তির মতো বসেছিলেন, এখন আবার দরদ উতলে উঠছে কেন? নামান বলছি। ফারহান এবার ফেরির মাঝ পথে থেমে মেহরিনের চোখের দিকে তাকালো। তার সেই আগ্নেয়গিরির মতো রপ্ত চাহনিতে মেহরিন মুহূর্তের জন্য কুঁকড়ে গেল। ফারহান দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলে কিন্তু এখান থেকেই নিচে ফেলে দেব। তখন ভাঙা পা নিয়ে নয়, ভাঙা কোমর নিয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকতে হবে। কোনটা চাস? মেহরিন দমে যাওয়ার পাত্রী নয়। সে ঠোঁট উল্টে ভেঙচি কেটে বলল, ফেলে দিন না। আপনার মতো করলা মানবের কাছ থেকে তো এর চেয়ে ভালো কিছু আশাই করা যায় না। জালিম কোথাকার। ফারহান আর তর্কে না গিয়ে মেহরিনের অবাধ্যতা দেখে তাকে সিঁড়ির ল্যান্ডিংয়ে নামিয়ে দিল। মেহরিন ভাবল সে জিতে গেছে, কিন্তু সিঁড়ির এক ধাপ উঠতে গিয়েই ঘটল বিপত্তি। তার লম্বা লাল গাউনের ঘের তার হিলের সাথে জড়িয়ে গেল। মেহরিন তাল সামলাতে না পেরে পেছনের দিকে উল্টে পড়ে যেতে নিলে ফারহানের সেই বলিষ্ঠ হাত সাপের মতো দ্রুত গতিতে তার কোমর জড়িয়ে ধরল। নিস্তব্ধ সিঁড়িতে কয়েক মুহূর্তের জন্য সময় থমকে গেল। ফারহানের বুকের সাথে মেহরিন মিশে আসছে, তার তপ্ত নিঃশ্বাস ফারহানের গলায় আছড়ে পড়ছে। ফারহান অপলক নজরে মেহরিনের সেই মায়াবী গুলুমুলু আর কান্না ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। মেহরিনের চোখের কোণে লেগে থাকা জলের কণাগুলো ফোকাস লাইটের আলোয় হীরের মতো জ্বলছে। ফারহানের হৃৎপিণ্ড আজ অবাধ্য ঘোড়ার মতো দৌড়াচ্ছে। মেহরিনের এই অসহায় কিন্তু মোহনীয় রূপ তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। মেহরিন ও ফারহানের এই নেশাতুর আর অধিকার বোধে ভরা চাহনি দেখে অদ্ভুত এক শিহরণ অনুভব করল। এমন চাউনির সাথে সে পরিচিত নয়, যেখানে শাসনের চেয়েও বেশি মায়া আর তৃষ্ণা মিশে আছে। লজ্জায় তার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠল। সে অস্বস্তিতে আবার চটপট করে উঠল। ফারহানের খুর কাটল মেহরিনের নড়াচড়ায়। সে তাকে ছাড়ল না, বরং এক ঝটকায় আবার তাকে পাজাকোলা করে তুলে নিল। ফারহান এবার ধমকের স্বরে বলল, এত অশান্তি কেন রে তোর? জানে ভালো কথা কি তোর কানে ঢোকে না? মেহরিন আবারও ভেংচি কাটল এবং বিড়বিড় করে বলল, আসছে বড় নসিহত দিতে। করলার মুখ থেকে নাকি ভালো কথা ঝরবে, পিটকেল একটা। ফারহান মেহরিনকে নিয়ে ওপরের দিকে উঠতে উঠতে মেহরিনের এই বিড়বিড়ানি ঠিকই শুনতে পেল। তার ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। সে মেহরিনের দিকে চোখ রেখে মনে মনে বিড়বিড় করে বলল, আজ এই করল্লার মুখটাই তোকে তিতো লাগছে রে পাখি। শুধু সময়ের অপেক্ষা কর,
শুধু খুব শিগগিরই এই করল্লার মুখ থেকেই মধু ঝরবে। আজ ম্যা খলনায়ক, কিন্তু কাল তুই নিজেই এই জালিমে আসক্ত হবি। তখন এই বিটকেল খানকে ছেড়ে এক পাও নড়ার ক্ষমতা থাকবে না তোর। ফারহান মেহরিনকে নিয়ে তার বেডরুমে প্রবেশ করল। ঘরের নরম আলোয় মেহরিনের লাল গাউনটি এক মায়াবী আভা ছড়াচ্ছে। ফারহান অত্যন্ত সাবধানে মেহরিনকে বিছানার নরম গদিতে বসিয়ে দিয়ে তার আহত পাটি একটি কুশনের উপর তুলে দিল। মেহরিন তখন ব্যথায় চোখ বুজে আছে। তার ফর্সা পায়ে কামড়ের দাগ থেকে রক্ত চুয়ে লাল গাউনটাকে আরও গাঢ় করে তুলছে। ফারহান মেহরিনের পায়ের কাছে হাঁটু গিরে বসল। তার বলিষ্ঠ হাত দুটো মেহরিনের কোরালিটা আলতো করে ধরল। মেহরিন যন্ত্রণায় শিউরে উঠে বিছানার চাদর খামচে ধরল। মরে গেলাম, আপনি কি সারা জীবন আমাকে কষ্টই দিবেন? মেহরিন কাঁদতে কাঁদতে অভিযোগ করল। ফারহান এবার তার সেই কঠোরতা ঝেড়ে ফেলল। সে নিজের পকেট থেকে রুমাল বের করে মেহরিনের পায়ের চারপাশ থেকে রক্তটুকু মুছতে লাগলো। তার আঙুলের ছোঁয়ায় মেহরিনের ত্বকে লাগতে মেহরিন পাথরের মতো স্থির হয়ে গেল। ফারহান মাথা নিচু করে মেহরিনের আহত পায়ের ঠিক পাশটাতে নিজের কপাল ঠেকালো। দুই হৃৎস্পন্দনের শব্দে ঘরটা যেন এক মায়াবী থমথমে পরিবেশে ভারী হয়ে উঠল। ফারহান মেহরিনের ক্ষতস্থানের চোখ রেখে মনে মনে বলল, শান্ত হরে পাগলি, তোর গায়ে সামান্য ফুলের টোকা লাগলেও যে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যায়। তুই কি বুঝিস না তোর এই সামান্য রক্তপাত আমার কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও বড় যন্ত্রণা? তোর এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না রে পাখি। মেহরিন ফারহানের উষ্ণ নিঃশ্বাস তার আহত পায়ে আছড়ে পড়ছে। মেহরিন দেখল ফারহানের সেই পাথুরে চোখে আজ এক সমুদ্র পরিমাণ মায়া আর না বলা আর্তনাদ। ফারহান অত্যন্ত যত্ন সহকারে মেহরিনের পায়ে একটি পবিত্র চুমু খেল। এ যেন ব্যথার উপর এক পরম শান্তির প্রলেপ। মেহরিনের সারা শরীর শিউরে উঠল এক অযাচিত শিহরণ, যা তাকে মুহূর্তের জন্য তীব্র দহনের কথা ভুলিয়ে দিল। ফারহানের হঠাৎ এমন কাণ্ডে স্থির পাথর হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ আর অনেক মানুষের ব্যস্ত পায়ের আওয়াজ পাওয়া গেল। মুহূর্তেই সে আবেশ ভেঙে চুরমার হয়ে গেল। ফারহান দ্রুত নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, যেন একটু আগে কিছুই ঘটেনি। ভেতরে ঢুকলেন নওয়াজ খান, ফারিস, মেহনুর সহ বাকিরা আর ফ্যামিলি ডক্টর। মাহিরও হাঁপাতে হাঁপাতে পেছনে এসে দাঁড়ালো। ডক্টর দ্রুত মেহরিনের পায়ের ক্ষত পরীক্ষা করতে লাগলেন। বাড়ির বড়রা উদ্বিগ্ন হয়ে মেহরিনকে ঘিরে ধরলেন। নওয়াজ খান অস্থির হয়ে বললেন, ডাক্তার দেখুন তো, মা আমার হাঁটতে পারবে তো? পাগলা কুকুরের কামড় তো, ইনজেকশন দিতে হবে না? মেহনুর পাশ থেকে দ্রুত উত্তর দিল, না বাবা, সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে, তাই কোনো ভয়ের কারণ নেই। মনিরা বেগম এবার রাগে ফেটে পড়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেহনুর আর মেহরিনের উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই মেয়েগুলো শুধরাবে না কোনোদিনও। কেন এই আপদগুলোকে আনতে হলো তোদের? তোদের আদি খেতার জন্য আজ এই অবস্থা। মেহনুর কিছু না বলে দাঁড়িয়ে রইল। মাহির কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই নওয়াজ খান স্ত্রীকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, মনিরা চুপ করো তো, বাচ্চা দুটোকে শুধু শুধু বকছে কেন? ওরা কি জানতো এমন কিছু হবে? মিনি তো শখ করে গিফটটা দিয়েছে, এখন চুপ করে থেকে ডাক্তারকে কাজ করতে দাও। ডক্টর ক্ষত পরিষ্কার করতে করতে আশ্বস্ত করে বললেন, ভয়ের কিছু নেই, মাইল্ডস ইনজুরি হয়নি, শুধু উপরের চামড়া ছিঁড়েছে। আমি ড্রেসিং আর ব্যান্ডেজ করে দিচ্ছি। আর যেহেতু হ্যাক্সিগুলো ভ্যাকসিনেটেড, তাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের কোনো প্রয়োজন নেই। শুধু কয়েকটা পেন কিলার খেলেই মেহরিন কালকে থেকে দৌড়াদৌড়ি করতে পারবে। ফারহান রুমের এক কোণে অন্ধকার ছায় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার মুখে সে আগের মতো গম্ভীর গরলমান ভাব ফিরে এসেছে। ডক্টর যখন মেহরিনের পায়ে ব্যান্ডেজ জড়িয়ে দিচ্ছিলেন, মেহরিন একবার ফারহানের দিকে তাকালো। ফারহান তখনও এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কেটে গেছে দীর্ঘ 2 দিন। ডিসেম্বরের এক শান্ত দুপুর। আকাশটা আজ ধোঁয়াটে নীল, আর রোদে সেই তীব্রতা নেই যা গা জ্বালিয়ে দেয়, বরং এক ধরনের মিঠা মাখানো রোদ যা চারদিকে ছড়িয়ে আছে। হালকা হিমেল হাওয়ায় ক্যাম্পাসের গাছগুলোর পাতায় এক ধরনের শিরশিরানি শব্দ হচ্ছে। শীতের এই অলস দুপুরে আজ মেহরিনের শেষ পরীক্ষার ঘণ্টা বাজল। কলেজ ক্যাম্পাসের গেট দিয়ে মেহরিন যখন বেরোচ্ছিল, তার হাঁটার ভঙ্গিতে কিছুটা জড়তা। পায়ের সেই ক্ষতটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এখনও পা ফেললে ভেতর থেকে একটা চিনচিনে ব্যথা জানান দিয়ে যায়।
সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেটের কাছে এসে প্রিয় বান্ধবী সিমিকে বিদায় জানালো। সিমির গাড়িটি দৃষ্টির আড়ালে যেতেই মেহরিন সামনে তাকাতেই থমকে দাঁড়ালো। তার কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল। কিছুটা দূরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে একটি কুচকুচে কালো মার্সিডিজ বেঞ্চ। রোদের আলো গাড়িটির বডিতে পড়ে ঠিকরে আসছে। মেহরিনের বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। এই গম্ভীর নিকশ কালো রঙের গাড়িটা তার খুব পরিচিত। মেহরিন যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই মার্সিডিজটির সামনে জানলার গাঢ় কালো কাচটি অত্যন্ত ধীর গতিতে নিচের দিকে নামতে শুরু করলো। মেহরিন যা ভেবেছিল ঠিক তাই। জানলার ওপাশে স্টিয়ারিং হুইলে হাত রেখে বসে আছে স্বয়ং ফারহান। ফারহানের চোখে অন্ধকারাচ্ছন্ন সানগ্লাস, পরনে একটি নেভি ব্লু ব্লেজার। কাজটি পুরোপুরি নেমে যাওয়ার পর সে খুব ধীরে সানগ্লাসটি খুলে ড্যাশবোর্ডের ওপর রাখল। তার সেই তীক্ষ্ণ শিকারী চোখের দৃষ্টি সরাসরি মেহরিনের ওপর গিয়ে স্থির হলো। ফারহানের চোয়াল শক্ত, চেহারায় এক ধরনের কঠিন গাম্ভীর্য। সে কোনো কথা বলল না, শুধু একবার মেহরিনের আহত পায়ের দিকে তাকালো আর তারপর ইশারায় সামনের সিটে বসার নির্দেশ দিল। ফারহানের সেই চোখের ভাষা এতটাই প্রখর ছিল যে মেহরিন চাইলেও না বলতে পারবো না। দুপুরের সেই নির্জন রাস্তায় ফারহানের উপস্থিতি যেন এক ধরনের নিস্তব্ধ ঝড় নিয়ে এসেছে। মেহরিন বুঝতে পারলেও আজ আর শান্তিতে বাড়ি ফেরা হবে না। এই করল্লা মানব তাকে নিচের চালে বন্দি করার জন্যই এখানে উৎপেত ছিল। গাড়ির ভেতর পিংপতন নীরবতা। মেহরিন জানলার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহানের সাথে কথা বলার কোনো রুচি বা সাহস তার নেই। ফারহানও গম্ভীর হয়ে গাড়ি চালাচ্ছে, তবে লুকিং গ্লাসে কয়েকবার চোরের মতো মেহরিনের মায়াবী মুখটা দেখে নিল। গাড়িটা যখন এক অভিজাত রেস্টুরেন্টের সামনে থামল, ফারহান নেমে মেহরিনের দিকের দরজাটা খুলতে এগিয়ে গেল। মেহরিন এতক্ষণ চোখ বুঝেছিল। গাড়ির দরজা খোলার শব্দে চোখ মেলে জানলার বাইরে তাকাতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে তড়িৎ গতিতে ফারহানকে জিজ্ঞেস করল, এ কি, এখানে কেন নিয়ে এলেন ফারহান ভাই? ফারহান দরজাটা পুরোপুরি খুলে দিয়ে বাঁকা হেসে বলল, চিড়িয়াখানার অন্য প্রাণীরা ভেতরেই আছে, শুধু বাকি ছিল একটা বাঁদর, তাই ওটাকেও নিয়ে এলাম। মেহরিন নামতে নামতে চরম অবাক হলো। এই বিটকেল খানের কথার আগা মাথা সে কিছুই বুঝতে পারছে না। রেস্টুরেন্টে এনে চিড়িয়াখানার কথা বলছে কেন? কৌতূহল সামলাতে না পেরে সে অবাক হয়ে আবার জিজ্ঞেস করল, মানে রেস্টুরেন্টে চিড়িয়াখানা আসবে কোত্থেকে? মেহরিনের এমন অবচপনা দেখে ফারহান আড়ালে ঠোঁট কামড়ে হাসল। মনে মনে বলল, হ্যাঁ, স্টুপিড গার্ল। অন্য সময় চটপট ব্রেন কাজ করে ঠিকই, এখন আর মাথা চলছে না। মুখে শুধু বলল। ভেতরে গেলেই দেখাচ্ছি। মেহরিন হ্যাবলার মতো তাকিয়ে দাঁড়িয়ে রইল। ফারহান তাকে রেখেই দু কদম এগিয়ে গেল, কিন্তু পরক্ষণেই থমকে দাঁড়িয়ে আবার পিছিয়ে এলো। মেহরিনকে আপাতমস্তক একবার দেখে নিয়ে খুব নরম স্বরে জিজ্ঞেস করল, আরে ওকে, হেঁটে যেতে পারবি? ফারহানের কথা শুনে মেহরিনের হুঁশ ফেলল। আবার ফারহান তাকে কোলে নিয়ে নিবে ভেবে সে ভয় তড়িঘড়ি করে বলে উঠল, না না, কোলে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো। নিজের কথা শেষ করে মেহরিন জিভ কামড়ে ধরল। এ কি বলে ফেলল সে? ফারহান তো কোলে নেওয়ার কথা বলেনি। ফারহান মেহরিনের কাণ্ড দেখে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। মেহরিন লজ্জায় আর কিছু না বলে একটা ক্যাবলা হাসি দিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এগোতে লাগলো। পা ফেলতে কষ্ট হলেও সে দমে যাওয়ার পাত্রে নয়। ফারহান ধীর পায়ে এগিয়ে এসে মেহরিনের পাশাপাশি দাঁড়ালো। কোনো কথা বলে সে শুধু নিজের বলিষ্ঠ বাম হাতটা মেহরিনের দিকে বাড়িয়ে দিল। মেহরিন একবার চোখ তুলে ফারহানের দিকে তাকালো, তারপর কোনো দ্বিধা না করে ফারহানের বাহুটা শক্ত করে চেপে ধরল। মেহরিনের হাতের স্পর্শ পাওয়া মাত্রই ফারহানের ঠোঁটের কোণে এক টুকরো প্রশান্তির হাসি ফুটে উঠল। সে কিছু না বলে শুধু তার প্রিয়তমার দিকে একবার আর চোখে তাকিয়ে ধীর পায়ে রেস্টুরেন্টের গেটের দিকে এগিয়ে গেল। শহরের ব্যস্ত রাস্তার বুক চিরে শা শা করে ছুটে চলেছে একটি ধবধবে সাদা রঙের কার। দুপুরের রোদে গাড়ির বডিটা হীরের মতো চিকচিক করছে। চারদিকের ট্রাফিক জ্যাম আর মানসিক কোলাহলকে তুচ্ছ করে গাড়িটি যেন কোনো এক অস্থির গন্তব্যের দিকে আপন গতিতে ছুটছে। গাড়ির ভেতরে এক হিমশীতল নিস্তব্ধতা। পেছনের সিটে জানলার পাশে স্থির হয়ে বসে আছেন নাজুয়া খান। তার দৃষ্টি সামনের রাস্তার দিকে নিবন্ধ থাকলেও চোখের মণিতে যেন হাজারো স্মৃতির আনাগোনা। তার চেহারায় আজ এক দৃঢ়তা মিশে আছে। স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভ করতে করতে নওশাদ খান নাজুয়ার দিকে একবার আর চোখে তাকালেন। কিছুটা চিন্তিত স্বরে তিনি বললেন,
এই মুহূর্তে তোর কি এখানে যাওয়া উচিত হবে নাজু? পরিস্থিতি তো এখনো পুরোপুরি শান্ত হয়নি। নাজুয়া খান শান্ত অথচ গম্ভীর গলায় উত্তর দিলেন, এত দূর এসে না দেখে চলে যাওয়াটা কি খুব বেশি উচিত হবে ছোট ভাই? রক্ত কি কখনো তার টান অস্বীকার করতে পারে? নওশাদ খান একটি দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালেন। তিনি আবারও বললেন, সেটা বলছি না, তবে বড় ভাই আর মেজ ভাই যদি জানতে পারেন তাহলে কি হবে সেটা চিন্তা করছি আমি। নাজুয়া খানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন, চিন্তা নেই, ফারিস ওদিকটা সামলে নেবে। বড় ভাই আর মেজো ভাই জানলেও ফারিসের উপর দিয়ে কথা বলবে না কেউ। ও সব কিছু গুছিয়ে রেখেছে। নওশাদ খান আর কোনো দ্বিমত করলেন না। বোন যখন জেদ ধরেছে তখন তাকে ফেরানো অসম্ভব। তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে স্টিয়ারিং শক্ত করে ধরলেন। গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন তিনি। ব্যস্ত রাস্তার যানজট কাটিয়ে সাদা গাড়ি কি এখন এক নির্দিষ্ট গন্তব্যের দিকে তীরের মতো ছুটে চলেছে? শহরের কোলাহল ছাড়িয়ে নওশাদ খানের সাদা গাড়িটি এখন এক নিস্তব্ধ নির্জন এলাকা। রাস্তার দুপাশে বড় বড় কৃষ্ণচূড়া আর দেবদারু গাছের সারি। গাড়িটি যখন একটি বিশাল লোহার গেটের সামনে এসে থামলো তখন পাহারারত গার্ডরা সতর্ক হয়ে এগিয়ে এলো। কিন্তু গাড়ির কাছ নামতেই যখন তারা নওশাদ খান ও নাজুয়া খানকে দেখতে পেল, মুহূর্তেই তাদের চোখে সমীহ ফুটে উঠল। দ্রুত হাতে গেট খুলে দেওয়া হলো। নওশাদ খান অত্যন্ত দক্ষ হাতে গাড়িটি ভেতরে নিয়ে পার্কিং এরিয়ায় রাখলেন। গার্ডরা এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিতেই নাজুয়া খান ধীর পায়ে নামলেন। তার চারপাশের পরিবেশটা বড় বেশি শান্ত, যেন কোনো এক অজানা গুমট ভাব বাতাসে মিশে আছে। নওশাদ ও নাজুয়া দুজনেই বাড়ির ভেতরে প্রবেশ করলেন। মার্বেল পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারা একটি নির্দিষ্ট রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। নওশাদ খান একবার বোনের দিকে তাকালেন, যেন কোনো এক কঠিন পরিস্থিতির জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত করছেন। তারপর সন্তর্পণে দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করলেন। নাজুয়া খানও তার পিছু পিছু ঢুকলেন। ভেতরে পা রাখতেই নাজুয়া খানের বুকটা কেঁপে উঠল। এটি কোনো সাধারণ বেডরুম নয়, যেন একটি অত্যাধুনিক মিনি হসপিটাল। ঘরের এক কোণে অক্সিজেন কনসেন্ট্রেটর আর এসিজি মনিটর থিলয় পিপ শব্দ করছে। স্যালাইনের স্ট্যান্ডে ঝুলছে জীবনদায়ী তরল, আর পাশে রাখা ছোট টেবিলটিতে থরে থরে সাজানো জরুরি সব ওষুধ এবং ইঞ্জেকশন। মেঝের এক পাশে একটি অত্যাধুনিক হুইল চেয়ারও রাখা আছে। ঘরের আবহাওয়া পুরোপুরি জীবাণুমুক্ত রাখা হয়েছে, যেন হাসপাতালের কোনো নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। তাদের প্রবেশ করতে দেখে ভেতরে কর্মরত দুজন নার্স মাথা নত করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাদা বিছানায় শুয়ে আছেন এক মহিলা। নাকে তার অক্সিজেনের নল লাগানো, শরীরটা বেশ ফ্যাকাশে আর জীর্ণ হয়ে গেছে। তিনি আর কেউ নন, মেহনুরের সেই রহস্যময় বড় মা, যার সাথে দেখা করতে সেদিন মেহনুররা লুকিয়ে এসেছিল। নাজুয়া খান দরজার কাছে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার চোখগুলো ঝাপসা হয়ে এলো। দীর্ঘ বছর পর এই নিস্তব্ধ ঘরে হাসপাতালের সরঞ্জামের মাঝে এই অসহায় মানুষটিকে দেখে নাজুয়া খানের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মহিলাটির দিকে, যেন বিশ্বাসই করতে পারছেন না যে সেই দাপটে আভিজাত্য আজ এক টুকরো সাদা বিছানায় বন্দি। নওশাদ খান দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেলেন। কারো পায়ের শব্দ পেতেই শুয়ে থাকা সেই রহস্যময় মহিলা ধীরদয়ে চোখ মেললেন। নওশাদ খানকে দেখে তার মলিন ফ্যাকাশে মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। কিন্তু যেই তার দৃষ্টি নওশাদ খানের পেছনে স্থির হলো, অমনি তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন নাজুয়া খানের দিকে। নাজুয়া খান আর নিজেকে সামলাতে পারলেন না। যে কঠিন খোলসে তিনি নিজেকে সারাক্ষণ মুড়ে রাখেন, তা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তার চোখ পেয়ে টপ টপ করে জল ঝরতে লাগলো। তিনি প্রায় দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে থাকা মহিলাকে জড়িয়ে ধরলেন। ভাঙা গলায় শুধু বলতে পারলেন, আপি, বড় আপি। আর কথা সরল না তার মুখে। তিনি বড় আপার বুকে মুখ গুজে টুকরে কেঁদে উঠলেন। মহিলার চোখেও জল, কিন্তু ঠোঁটে এক মলিন হাসি। এক হাত বাড়িয়ে তিনি নাজুয়ার মাথায় বিলি কেটে দিতে দিতে বললেন, কাঁদিস না পাগলি, আমি তো ঠিক আছি রে। নিজের চোখের জল মুছে কঠোরতা দেখিয়ে নাজুয়াকে টেনে তুলে বসাতে বসাতে বললেন, কেন এসেছিস শুনি? এত বছর পর বুঝি আপির কথা মনে পড়লো, এসেই একদম মায়া কান্না শুরু করে দিলি।
এরপর নৌশাদ খানের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, কিরে নওশাদ, ওকে কেন নিয়ে এসেছিস? এই সিসকাদুনে মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলি তোরা? নওশাদ খান সোফায় আরাম করে বসে এই দৃশ্য দেখছিলেন। তিনি হেসে উঠে রসিকতা করে বললেন, আমি কি করব বলো আপু? ওই যে আমাদের জাদরেল উকিল ম্যাডাম, যিনি কোর্ট রুমে বড় বড় অপরাধীকে কাঁপিয়ে দেন, তোমার কাছে এসে একদম বাচ্চা হয়ে ইমোশনাল ড্রামা শুরু করেছেন। ওনার ওকালতি তো মনে হচ্ছে তোমাদের সামনে এসে ফেল মারে। নওশাদ খানের এই কথা শুনে কান্নার মাঝেও দুজনে হেসে ফেললেন। নাজুয়া খান মাথা তুলে হেসেই বললেন, ভাইয়া তুমি একদম ভালো হবে না। নওশাদ খান যেন কিছুই শোনেননি এমন ভাব করে হাই তোলার ভান করলেন। হাসি থামলে নাজুয়া খান বড় আপার এক হাত নিজের দু হাতে তুলে নিয়ে কাতর স্বরে বললেন, আপনি আমায় মাফ করে দাও। এতগুলো দিন কেন আসেনি তা তো তুমি জানো। পরিস্থিতির চাপে আর কাজের পাহাড় সমান পেশায় আমি আসতে পারিনি। মহিলা ম্লান হাসেন। নাজুয়ার গালে হাত রেখে বললেন, আমি জানি রে পাগলি, ওসব ছাড়। রাজিন কেমন আছে? উনি ভালো আছেন আপু। নাজুয়া উত্তর দিলেন। মহিলাটি কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বুক চেরা এক দীর্ঘশ্বাস ফেলে খুব কাপা গলায় জিজ্ঞেস করলেন, ওরা ওরা কেমন আছে রে? নাজুয়া খান বুঝতে পারলেন আপু কাদের কথা বলছেন। তিনি উত্তর দেওয়ার আগেই নওশাদ খান একটু বিরক্ত হয়ে চট করে বললেন, আপু কে কেমন আছে সেটা তুমি আর কোনোদিন জিজ্ঞেস করবে না। দুশ্মন সবসময় ভালো থাকে জানো তো, তাই ওসব চিন্তা করে নিজের ক্ষতি করো না দয়া করে। মহিলা নিঃশব্দে মাথা নেড়ে নওশাদের কথায় সায় দিলেন। নাজুয়া খান তার হাতটা আরও শক্ত করে ধরে বললেন, আপি নিজেকে দয়া করে অপরাধী ভেবো না। এতগুলো বছর ধরে যে অন্যায়ের দায় তুমি নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছ, তার দোষী তুমি নও। যারা সত্যি অন্যায় করেছে তারা একদিন ঠিকই শাস্তি পাবে। মহিলার চোখে এখন টলটলে জল। পুরনো স্মৃতিগুলো যেন মিছিল করে তার চোখের সামনে চলে এলো। তিনি ফুপিয়ে উঠে বললেন, আমি সেদিন পাঠিয়েছিলাম ওকে রে নাজু, আমি নিজে। আমি যদি সেদিন ওকে না পাঠাতাম তবে ছেলেটার জীবন এভাবে ধ্বংস হতো না। নাজুয়া খান এক করুণ হাসি হেসে বললেন, শুধু ছেলেটার নয় আপু, বলো ছেলেগুলোর। এই কথা কানে যেতেই মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। ডুকরে কেঁদে উঠে বললেন, আমার ছেলে মেয়েগুলোর জীবন ছারখার হয়ে গেল শুধু আমার এই পোড়া কপালের জন্য রে নাজু, সব আমার জন্য। নাজুয়া খান কিংকর্তব্য বিমূঢ় হয়ে বড় আপাকে সান্ত্বনা দিতে লাগলেন। নওশাদ খানও গুম হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। এই নিস্তব্ধ ঘরে বিষাদের যে মেঘ জমেছে তা সরানো আজ যেন কারো সাধ্যের ভেতর নেই। রেস্টুরেন্টের সেই অভিজাত কেবিনে মেহেরিন সে কখন থেকে গাল ফুলিয়ে বসে আছে। তার রাগে ফুসফুসানি থামছেই না। সে একবার আর চোখে ফারহানের দিকে তাকাচ্ছে, তো পরক্ষণেই নীল মিরান মাহিরদের দিকে। মেহেরিন ঠিকই বুঝতে পারছে ফারহান ভেতরে ঢোকার সময় ইনডাইরেক্টলি তাকে যে বাদর বলেছে সেটা তার বুঝতে এক বিন্দু বাকি নেই। ফারহান ঠিক মেহেরিনের মুখোমুখি বসে থাকলেও তার মুখে কোনো ভাবান্তর নেই। সে নিষ্পৃহ ভঙ্গিতে বসে ফোন দেখছে, কিন্তু মেহেরিনের গাল ফুলিয়ে বসে থাকা আর রাকি রাকি চাহনি তার নজর এড়াচ্ছে না। ফারহান আর চোখে সেটা দেখে মনে মনে হাসলেও মুখে একটা কঠিন গাম্ভীর্য বজায় রেখেছে। সবাই খাবারের অর্ডার দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেহনুর আর ফারিস তখনও এসে পৌঁছতে পারেনি। একটা এমার্জেন্সি মিটিংয়ে আটকা পড়ায় তাদের আসতে দেরি হচ্ছে। পেটের ক্ষুধায় অস্থির হয়ে মিরান একটা বিশাল হাই তুলে বিরক্ত গলায় বলল, উফ, পেটের ভেতর ইঁদুরগুলো মনে হয় আজ ডুগডুগি বাজাচ্ছে। যে হারে দৌড়াদৌড়ি শুরু করেছে, পেট ফুটো করে বেরিয়ে আসতে আর বেশিক্ষণ বাকি নেই রে। মিরানের কথায় মেহেরিন যেন নিজের রাগ ছাড়ার একটা সুযোগ পেয়ে গেল। সে বিরক্তিতে নাকমুখ কুচকে ঝামটা দিয়ে বলল, তোর যদি এতই কষ্ট হয় তবে এক কাজ কর, ইঁদুরের বিষ খেয়ে নে, তাহলে দেখবি পেটের ভিতর ইঁদুরগুলো মরে একদম ঠান্ডা হয়ে যাবে আর পেট ফুটো করে বের হওয়ার আর কোনো ভয় থাকবে না, শান্তিতে মরতে পারবি। মেহেরিনের এমন আজব আর কোনো সমাধান শুনে কেবিনের সবাই হো হো করে হেসে উঠল। নোমান হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম। সে হাসির দমক সামলে নিয়ে মিরানকে টিটকারি মেরে বলল, সাবাস মেরিন,
একদম মুখ্যম ধাওয়াই দিয়েছিস। মিরান, মেহুর বুদ্ধিটা কিন্তু খারাপ না, শুধু ইঁদুর মরবে কেন? তোর যে বিশাল কুম্ভকর্ণের মতো প্যাট, ওখানে বিষ পড়লে অন্তত 2-3 ঘন্টার জন্য পাড়ার লোকের কানও শান্তি পাবে। তুই বরং তাই কর, আমি না হয় দাফন কাফনের খরচটা বোনাস হিসেবে দিয়ে দিব। মিরান কাদো কাদো মুখে নোমান আর মেহরিনের দিকে তাকিয়ে রইল, আর ফারহান তখন জানলার বাইরে তাকে ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করছে। মেহরিন এবার বিজয়ী হাসি দিয়ে আবার ফারহানের দিকে একবার তেজালো দৃষ্টি নিক্ষেপ করে হাত আড়াআড়ি করে বসে রইল। মাহির এতক্ষণ চুপচাপ সবার কাণ্ড দেখছিল, কিন্তু নোমান আর মেহরিনের কথা শুনে সেইবার বিরক্তিতে ফেটে পড়ল। তার এমনিতেই পেটে খিদে, তার উপর মেহরিনের ওই অদ্ভুত ইঁদুরের বিষ খাওয়ার থিওরি শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। মাহির কপালে হাত দিয়ে তপ্ত গলায় ধমক দিয়ে বলল, থামবি তোরা? এক একটার মাথায় কি ঘেলুর বদলে গোবর ভরা? মিরান তো গাধার মতো একটা কথা বলেছে। তার উপর মেরিন, তুই তো দেখি এক কাঠি সরেস। এই জঘন্য ফালতু কথাগুলো এখন বন্ধ করবি? মানুষের সামনে বসে আছিস, একটু তো কমন সেন্স রাখ। ইঁদুরের বিষ খেলে ইঁদুর মরবে নাকি মানুষ মরবে, সেই জ্ঞানটুকু কি নেই তোর? নোমানের দিকে ঘুরে মাহির আরও কড়া সরে বলল, আরে নুমান, তুই তো দেখি আগুনের উপর ঘি ঢালতে উস্তাদ। ওকে থামানোর বদলে আরও উস্কানি দিচ্ছিস। দাফন কাফনের খরচ দিবি মানে কি? ইয়ার কি করার জায়গা পাস না? চুপচাপ বসে থাক, নয়তো গেট দিয়ে এখনই বের করে দিব। মাহিরের এমন করা ধমক খেয়ে পুরো টেবিলে হঠাৎ এক নিস্তব্ধতা নেমে এলো। মেহরিন গাল ফুলিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, আর নোমান আমতা আমতা করে চুপ হয়ে গেল। ফারহান এতক্ষণ নির্লিপ্ত থাকলেও মাহিরের ধমক শুনে শান্ত গলায় বলল, মায়ের চিল্লাচিল্লি করিস না, খাবারের অর্ডার আসতে এমনিতেই দেরি হচ্ছে, এর মধ্যে মাথা গরম করে পরিবেশটা আরও তেতো করিস না। মাহির একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসলো, কিন্তু তার চোখ মুখের বিরক্তি তখনও কমেনি। মাহিরের মেজাজ আজ আসলেই সপ্তমে চড়ে আছে। সাধারণত সে সবার সাথে ইয়ার্কি ফাইজলামি করে সময় কাটায়, কিন্তু আজ তার চেহারায় খুনে ভাব। কারণটা আর কেউ না, অফিসে তার কলিগ মেরি। মেয়েটা দিন দিন যেন মাহিরের জীবনের বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে। কাজের চেয়ে অকাজ বেশি, আর সারাক্ষণ মাহিরের পেছনে আঠার মতো লেগে থাকা, সব মিলিয়ে মাহির আজ ধৈর্য হারিয়ে ফেলেছে। কোনো মতে অফিস থেকে একটা লম্বা ব্রেক নিয়ে পালিয়ে এসেছে একটু শান্তির আশায়, কিন্তু এখানে এসেও মেহরিন আর মিরানের এই বাচ্চাদের মতো ঝগড়া তার মাথার রগ জ্বালিয়ে দিচ্ছে। মাহির টেবিলের ওপর সজোরে একটা চাপড় মেরে টপ্ত গলায় আবার গর্জে উঠল, শান্তি কি আমার কপালে নেই? অফিসে ওই মেরির আর ফালতু বকনি সহ্য করতে করতে কান পচে গেছে। ভেবেছিলাম তোদের সাথে বসে একটু শান্তিতে লাঞ্চ করব, কিন্তু তোরা তো দেখি তার চেয়েও বড় আপদ। একজন ইঁদুর মারার বিষ খুঁজছে, আর একজন দাফনের দাওয়াত দিচ্ছে। তোদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? জাস্ট শেট অফ এভরিওয়ান। মাহিরের এই রুদ্রমূর্তি দেখে নোমান ঢোক গিলে থতমত খেয়ে গেল। সে কাছুমাছু হয়ে বলল, আরে মাহির ভাই, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, আমরা তো জাস্ট কি? মাহির তড়িৎ গতিতে নোমানের দিকে ফিরে তাকালো। অফিসের ফাইলে মেরির করা 1000টা ভুল আজ আমাকে ঠিক করতে হয়েছে। মেজাজটা এমনিতেই বরফ হয়ে আছে, এর উপর আর একটা কথা বললে আমি কিন্তু সত্যি টেবিল ছেড়ে উঠে চলে যাব। মেহেরিন এতক্ষণ গাল ফুলিয়েছিল, কিন্তু মাহিরের মুখে মেরির নাম আর তার যন্ত্রণার কথা শুনে সে একটু দমে গেল। সে বুঝতে পারল বড় ভাইয়ের ওপর দিয়ে আজ বড় কোনো ঝড় গেছে। সে ফিসফিস করে পাশে বসা নীলুকে বলল, মিরান তো বলো, কিন্তু মাহির ভাইয়া জ্যান্ত আগ্নেয়গিরি হয়ে এসেছে। মেরি আপু মনে হয় ভাইয়ার 12টা বাজিয়ে ছেড়েছে। ফারহান এতক্ষণ চুপচাপ থাকলেও এবার মাহিরের পিঠে হাত রেখে শান্ত স্বরে বলল, কুল ডাউন মাহির, অফিসের টেনশন এখানে টেনে আনিস না। ওয়েটারকে বলছি ড্রিঙ্কসগুলো আগে সার্ভ করতে, ওটা খেলে মাথা ঠান্ডা হবে তোর। মাহির আর কিছু বলল না, শুধু 2 হাতে নিজের মুখটা চেপে ধরে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। রেস্টুরেন্টের সেই শোরগোল ছাপে এখন সেখানে এক অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করছে। এতক্ষণে ফারিস আর মেহনুর এসে পৌঁছলো। মেহনুর গাড়ি থেকে নেমে ইয়াসিনকে সাথে নিয়ে ব্যস্ত পায়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল। তার চেহারায় এক ধরনের ক্লান্তি থাকলেও আভিজাত্যে কোনো কমতি নেই। এদিকে ফারিসের ফোনে একটা জরুরি কল আসায় সে কিছুটা দূরে সাইডে সরে গিয়েছিল।
কথা শেষ করে সেও দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। ঢুকেই মেহিনুর দেখলো এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। মাহির 2 হাতে মাথা চেপে বসে আছে, আর বাকিরা যার যার প্লেটের দিকে তাকিয়ে পাথরের মতো স্থির। মেহিনুর ভ্রু কুচকি ইয়াসিনের দিকে একবার তাকালো, তারপর সবার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার? তোমাদের সবার মুখ দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে নয়, শোক সভায় এসেছো। মাহির, তোর কি হয়েছে? মুখটা অমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? মাহির মাথা না তুলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার হয়ে নোমান আমতা আমতা করে বলল, মাহির, আজ মেরির যন্ত্রণায় অফিস থেকে মাথা গরম করে এসেছে, তাই এমন। ফারিস ততক্ষণে তাদের কাছে সে কোটটা খুলে চেয়ারের পেছনে রাখতে রাখতে গম্ভীর কিন্তু ঠান্ডা গলায় বলল, অফিসের রাগ অফিসে ফেলে আসতে শিখিসনি মাহির। এখানে সবাই আনন্দ করতে এসেছে, আর মেরি যদি এতই জ্বালাতন করে তবে ওকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিলেই তো হয়। এত ইমোশনাল হওয়ার কি আছে? ফারিসের কথায় মাহির একটু সোজা হয়ে বসল। ফারিসের ব্যক্তিত্বের সামনে বাড়ির সবাই একটু কুকড়ে থাকে। মাহির নরম স্বরে বলল, না ভাইয়া, আসলে অনেকগুলো ফাইল মিসম্যানেজ করেছে তো, এই মেজাজটা ঠিক ছিল না। সরি এভরিওয়ান। মেহের নূর মেহরিনের পাশে গিয়ে বসলো এবং তার গাল ফোলা দেখে আলতো করে টিপে দিয়ে বলল, তোমার কি হয়েছে? কেন গাল ফুলিয়ে আছিস? কেউ কি আবার কিছু বলেছে? মেহরিন ফারহানের দিকে একবার বিষাক্ত নজরে তাকিয়ে মেহনুরকে জড়িয়ে ধরে ফিসফিস করে অভিযোগ করলো, আপু, উনি আমাকে বাদর বলেছেন। উনি নিজে একটা আস্ত তিতো করল্লা, আর আমাকে বলছেন বাদর। তুমি এর বিচার করো। ফারহান তখনও নির্লিপ্ততা। সে মেহনুরের দিকে তাকিয়ে ছোট্ট করে মাথা নাড়ল, যার মানে আমি কিছু করিনি। মেহনুর হেসে ফেলল এবং সবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, সব রাগ অভিমান এখন বন্ধ, খাবার চলে এসেছে। রেস্টুরেন্টের সেই বিশাল টেবিলের এক কোণে একটি চেয়ার খালি পড়েছিল, ঠিক মারোয়ার পাশে। ইয়াসিনকে মেহনুর বসতে বললেও সে খানিকটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। তার বিনয় তাকে যেন আটকে দিয়েছিল সবার সাথে একসাথে বসতে। মেহনুর তার অস্বস্তিটুকু এক মুহূর্তেই ধরে ফেলল। সে ধমকের সুরে কিন্তু মায়ামাখা গলায় বলল, ইয়াসিন, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। ইয়াসিন যখন মারোয়ার পাশের চেয়ারটিতে বসতে যাচ্ছিল, ঠিক তখনই নিহান ঝটপট নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। সে মিরানের পাশের চেয়ারটা দেখে ইয়াসিনকে উদ্দেশ্য করে বলল, ইয়াসিন ভাই, আপনি বরং এখানে মিরানের পাশে বসো, বসতে করতে সুবিধা হবে। ইয়াসিন এক মুহূর্ত থমকে গেল, তারপর পরিস্থিতির গুরুত্ব বুঝে এক চিলতে সৌজন্যমূলক হাসি দিয়ে মিরানের পাশেই বসে পড়ল। আর নেহান অত্যন্ত ধীরে সুস্থে গিয়ে মারোয়ার পাশের সেই খালি চেয়ারটি দখল করল। মারোয়া পুরো ঘটনাটা আর চোখে দেখছিল। নেহানের এই সূক্ষ্ম অধিকার বোধ আর ইয়াসিনকে কৌশলে সরিয়ে দেওয়া দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে গোপন হাসি ফুটে উঠল। সে বুঝল নেহান তাকে এক মুহূর্তের জন্য অন্য কারো ছায় দেখতে রাজি নয়। ততক্ষণে টেবিলের উপর সাজানো হয়ে গেছে ধোয়া ওঠা সুগন্ধি থাই ফুড, রেড কারি, প্যাড থাই আর টমিয়াম স্যুপের মোমো। গন্ধে পুরো কেবিন মোমো করছে। ওয়েটাররা অত্যন্ত নিপুণভাবে সবার প্লেটে খাবার সার্ভ করে দিয়ে গেল। মেহরিন তার প্রিয় পণকারী দেখে যেন এতক্ষণে সব রাগ ভুলে গেল। মাহিরের তপ্ত মেজাজও খাবারের ঘ্রাণে কিছুটা শীতল হলো। খাওয়ার ফাঁকে ফাঁকে চলল হাসি ঠাট্টা আর খুনসুটি। নাজুয়া খানের বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মেহরিনের পরীক্ষাও আজ শেষ। তাই ঠিক হয়েছে আগামী 2-1 দিনের মধ্যেই তারা সবাই আবার চট্টগ্রামে নূর মহলে ব্যাক করবে। ফারিস গ্লাসে পানি ঢালতে ঢালতে সবার উদ্দেশ্যে বলল, চট্টগ্রামে যাওয়ার আগে তোদের তো শপিংয়ের বহর বাকি। আজ তাই লাঞ্চের পর সবাই একসাথে বেরোবো। যার যা দরকার আজই সেরে নেয়, ওখানে গিয়ে কিন্তু আর সময় পাবি না। ফারিসের কথায় সবাই উল্লাসে ফেটে পড়ল। মেহরিন খুশিতে গাল ফুলিয়ে খাওয়ার কথা ভুলে ফারহানের দিকে একবার বাঁকা চোখে তাকালো, যেন বলতে চাইল, শপিংয়ে গিয়ে আপনার পকেট ফাঁকা করবো আজ। ফারহানও যেন তার চোখের ভাষা পড়ল। মেহরিন আবার ভেঙচি কাটল, কিন্তু এবার তার মনে এক অজানা আনন্দ। দুপুরের লাঞ্চ শেষে এক ঝাঁক ভাই বোন মিলে যখন শপিং মলে হানা দিবে, সেই উত্তেজনায় সবার চোখ মুখ আজ উজ্জ্বল হয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে মেহনুর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বাঁকা হেসে জিজ্ঞেস করল, ফারিস কোথায়? সে কখন এসে আমাদের সাথে জয়েন করবে? ফারহান পকেট থেকে ফোনটা বের করে খুব স্বাভাবিক ভঙ্গি করার চেষ্টা করে বলল, ওকে লোকেশন পাঠিয়ে দেব। ক্লাস শেষ করে ও সরাসরি মলে চলে আসবে।
মেহনুর ফারহানের কথার পিঠে শুধু হালকা একটু হাসল। ওই হাসির মানে ফারহান খুব ভালো করেই জানে সে যে সবটা বুঝতে পেরেছে সেটা আর মুখে বলার দরকার নেই। মেহনুরের সে অর্থপূর্ণ চাহনি দেখে ফারহানও কিছুটা অপ্রস্তুত হয়ে চট করে অন্যদিকে তাকালো। ফারিস নিজের ঘড়ি দেখে গম্ভীর গলায় ঘোষণা দিল, তাহলে আর দেরি কেন, সবাই গাড়িতে ওঠো। ফারহান, তুই লোকেশনটা পাঠিয়ে দে, আমরা মলের মেইন এন্ট্রান্সে ওর জন্য ওয়েট করবো। সবাই হুড়মুড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মাহির তার অফিসের মেরি সংক্রান্ত সব রাগ ভুলে এখন শপিংয়ের ফর্দ মেলাতে ব্যস্ত। ফারহান ভাবল মেহেরিন হয়তো ঠিকমতো হাঁটতে পারবে না, তাই সে বেশ আয়েশ করে মেহেরিনের একদম গা ঘেঁষে দাঁড়ালো। তার অবচেতন মন চাইছিল মেহেরিন যেন আগের মতো আবারও তার বলিষ্ঠ বাহুটা খামচে ধরে, কিন্তু মেহেরিন এবার ফারহানের মতলবটা ঠিকই ধরে ফেলল। সে ইচ্ছে করেই ফারহানকে পাত্তাই দিল না, বরং ফারহানকে এড়িয়ে গিয়ে চট করে মিরানের হাতটা শক্ত করে চেপে ধরল। মেহেরিনের এই অবজ্ঞা দেখে ফারহানের মেজাজ একদম তুঙ্গে চড়ে গেল। তার জোয়াল শক্ত হয়ে এলো, রাগে হাতের মুষ্টি এতটাই জোরে বন্ধ করলো যে আঙুলের কাঠগুলো সাদা হয়ে উঠল। সে কিছু একটা বলতে চেয়েও অপমানে আর রাগে মুখ ফুটে বলতে পারল না। মেহেরিন ফারহানের সে অগ্নিশর্মা চেহারা দেখে মনে মনে এক বিশাল বিজয়ের হাসি হাসল। সে আর চোখে ফারহানের দিকে তাকিয়ে জিভ বের করে একটা জুৎসই ভেঙচি কাটল। মনে মনে বলল, বেশ হয়েছে, অনেক হয়েছে হিরোগিরি। মিস্টার করল্লা মানব, এবার বোঝো ঠেলা। পেছন থেকে এই পুরোটা দেখে মাহির আর নোমান দাঁত বের করে হাসছিল। মাহির সুযোগ বুঝে ফারহানের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো, মুখে একটা চরম অসহায় ভাব ফুটিয়ে তুলে আর টাইপ শব্দ করে কে উঠল, ইস, পরাণ যায় ঝুলিয়া রে, পরাণ যায় ঝুলিয়া, আহ জ্বালা রে জ্বালা। ফারহান এক ঝটকায় মাহিরের হাতটা সরিয়ে দিল। তার চোখে তখন খুনের দৃষ্টি। সে মাহিরকে শাসিয়ে কর্কশ গলায় বলল, চুপ থাক শালা, বেশি কথা বললে তোর এই আদ্রিতাকে কালকেই এই বাড়ির ভাবি বানিয়ে আনবো, মনে রাখিস, তখন বুঝবি কার পরাণ জ্বলে। আদ্রিকার নাম শুনতেই মাহির একদম দমে গেল। মুহূর্তের মধ্যে তার বীরত্ব উবে গিয়ে মুখটা আমশির মতো চুপসে গেল। সে বিড়বিড় করে নিজের মনেই বলতে লাগলো, শালা ঘুরিয়ে ফিরিয়ে হই আমার কলিজাতেই হাত না দিলে ওর শান্তি লাগে না, বেয়াদব কোথাকার। নোমান পাশ থেকে মুখ চেপে হাসছে আর ফারহান রাগে গজগজ করতে করতে হনহন করে সবার আগে হাঁটতে শুরু করলো। ফারিন সবেমাত্র ক্লাস থেকে বেরিয়েছে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে নিজের ফোনটা অন করতেই টুংটাং করে মেসেজের নোটিফিকেশন ঢুকতে লাগলো। স্ক্রিন লক খুলতেই দেখলো ফারহান লোকেশন পাঠিয়েছে। ফারিন বিড়বিড় করে নিজেকেই বলল, এই রে, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, নইলে সবার ঝাড়ি খেতে হবে নির্ঘাত। সে অস্থির হয়ে একবার ডানে একবার বামে তাকিয়ে দেখলো তাদের ড্রাইভার গাড়ি নিয়ে আসছে কিনা। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো না, এখনও আসার সময় হয়নি। ঠিক সেই মুহূর্তেই চাকার কর্কশ শব্দ তুলে একটি চকচকে কালো রঙের গাড়ি একদম ফারিনের পায়ের কাছে এসে ব্রেক কষল। ফারিন প্রচণ্ড হকচকিয়ে গেল। আতঙ্কে সে দুপা পিছিয়ে গিয়ে কোনো মতে নিজের ভারসাম্য সামলালো। ভয়ে তার বুকটা ধক করে উঠল। সে নিজের চশমাটা নাকের উপর একটু ঠিক করে নিয়ে কপাল কুঁচকে অত্যন্ত বিরক্তিতে গাড়ির দিকে তাকালো। তার মনে মনে তখন রাগের তুফান। কে এই কাণ্ডজ্ঞানহীন মানুষ এইভাবে কারো গায়ের ওপর গাড়ি তুলে দেয় নাকি? গাড়িটির কাজ ছিল পুরোপুরি কালো, তাই ভেতর থেকে কাউকে দেখা যাচ্ছিল না। ফারিন রাগী চোখে তাকিয়ে আছে ড্রাইভিং সিটের জানলার দিকে। গাড়ির কাজ নামতেই দেখা গেল ভেতর থেকে একজন লোক বসে আছে, যার মুখে কালো মাস্ক আর মাথায় সাদা ক্যাপ। লোকটি গাড়ি থেকে নেমে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, ম্যাম, আপনার ভাই গাড়ি পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ফারিন এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবলো হয়তো ফারহান ভাই বা ফারিস ভাই ব্যস্ত থাকায় নিজের ড্রাইভার পাঠাতে না পেরে অন্য কোনো ব্যবস্থা করেছে। তবে ভয়ের রিশ কাটতেই তার রাগ চড়ে গেল। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, ভাই পাঠিয়েছেন বুঝলাম, তাই বলে এইভাবে গায়ের ওপর গাড়ি তুলে দেবেন? গাড়ি কি ধীরে সুস্থে চালাতে পারেন না? লোকটি বিনীতভাবে বলল, আমি অন্তত দুঃখিত ম্যাম, গাড়ির স্পিড একটু বেশি থাকায় ব্রেক কষতে গিয়ে এমন হয়ে গেছে। ফারিন আর কথা বাড়াতে চাইল না, গম্ভীর গলায় বলল, আচ্ছা, নেক্সট টাইম যেন এমন ভুল আর না হয়।
লোকটি নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং দ্রুত পেছনের দরজা খুলে ধরল। ফারিন কোনো সন্দেহ না করে ভেতরে গিয়ে বসল। লোকটি ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়িটি তার গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করলো। সারাদিনের ক্লাসের ক্লান্তি কাটাতে ফারিন পেছনের সিটে হেলান দিয়ে হালকা চোখ বুজে রইল। বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ ফারিনের মনে হলো গাড়ির গতিপথ কেমন যেন বদলে গেছে। সে চোখ মেলে জানলার বাইরে তাকাতেই চমকে উঠল। এই রাস্তা তো তার চেনা নয়। চারপাশটা বেশ নির্জন আর বড় বড় গাছপালা। সাধারণত ক্যাম্পাস থেকে শপিং মলে যেতে সর্বোচ্চ 15 মিনিট লাগে, অথচ 20 মিনিট পার হয়ে গেলেও মলের কোনো চিহ্ন নেই। ফারিন কিছুটা আতঙ্কিত হয়ে দ্রুত ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এ কি, আপনি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? আর এতক্ষণ কেন লাগছে? শপিং মলের রাস্তা তো ওই দিকে নয়। মাস্কের আড়ালে লোকটির ঠোঁটে তখন এক পৈশাচিক বাঁকা হাসি ফুটে উঠল। সে কোনো উত্তর না দিয়ে আচমকা সজোরে ব্রেক কষল। গাড়িটি ঝাঁকুনি দিয়ে এক নির্জন জায়গায় থেমে গেল। ফারিন স্তম্ভিত হয়ে গেল। সে রাগে আর ভয়ে চিৎকার করে বলল, কি হলো, গাড়ি থামালেন কেন? ঠিক সেই মুহূর্তে ড্রাইভার ড্যাশবোর্ডের একটি বিশেষ সুইচ টিপে গাড়ির সবগুলো দরজা সেন্ট্রাল লক খুলে দিল। মুহূর্তের ব্যবধানে গাড়ির পাশ থেকে এক কালো হুডি পরিহিত লোক বিদ্যুতের গতিতে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ফারিন হকচকিয়ে গিয়ে আর্তনাদ করে বলতে চাইল, কে আপনি, কেন এখানে? কিন্তু বাক্যটি শেষ করার সুযোগ সে পেল না। কালো হুডি পরা লোকটি চোখের পলকে ফারিনের নাকের কাছে ক্লোরোফর্ম স্প্রে করে দিল। তীব্র ঝাঁঝালো গন্ধে ফারিনের মাথা ঘুরে উঠল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে জ্ঞান হারিয়ে লোকটির কাঁধে ঢলে পড়ল। হুডি পরা লোকটি অজ্ঞান ফারিনের দিকে তাকিয়ে এক বিশ্ববিজয়ের হাসি হাসল। তার চোখ দুটো তখন প্রতিহিংসায় জ্বলছে। সে ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় আদেশ দিল, গাড়ি আর 1 সেকেন্ডের জন্য থামবে না। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত স্পিড কমানোর দরকার নেই। গট ইট। ড্রাইভার রোবটের মতো উত্তর দিল, ওকে স্যার। তীরের বেগে কালো গাড়িটি সে নির্জন পথ ধরে ধুলো উড়িয়ে অজানার উদ্দেশ্যে মিলিয়ে গেল। পরন্ত বিকেলে শপিং মলটি ক্রেতাদের ভিড়ে মুখরিত ছিল। শীতের আগাম কেনাকাটা আর নাজুয়া খানের বিয়ের প্রস্তুতির জন্য খান পরিবারের সবাই যে যার মতো বিভিন্ন ব্র্যান্ডের দোকানে ছড়িয়ে পড়েছে। মিরান আর নুমান ব্যস্ত লেটেস্ট গ্যাজেট দেখতে মেহরিন, মারুয়া আর নীলুকে নিয়ে দামি সব পোশাকের কালেকশন দেখছে। মাহির তার অফিসের বিরক্তি ভুলতে এক মনে পারফিউম টেস্ট করছে। পুরো পরিবেশটা উৎসবমুখর হলেও এক কোণে দাঁড়িয়ে মেহরিনের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ফারিনের ক্লাস অনেকক্ষণ আগেই শেষ হওয়ার কথা, কিন্তু তার এখনও দেখা নেই। মেহনুর বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠে ভেসে আসছে, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি বর্তমানে বন্ধ রয়েছে। হঠাৎ মেহনুরের হাতে থাকা ফোনটি কেঁপে উঠল। একটি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেহনুর স্ক্রিনে তাকাতেই তার সারা শরীর হিম হয়ে গেল, হাতের তালু ঘেমে একাকার। মেসেজটি পড়ার পর তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে এলো। এক মুহূর্ত দেরি না করে সে মেসেজটি ফারিস, ফারহান সহ সবার গ্রুপ চ্যাটে ফরওয়ার্ড করে দিল। পরক্ষণেই যেন পুরো মলে একটি নীরব বিস্ফোরণ ঘটে গেল। মেসেজটি দেখা মাত্রই যে যেখানে ছিল সব ফেলে পাগলের মতো নিচে মেইন এন্ট্রান্সের দিকে ছুটল। সবার মুখে একই সাথে বিস্ময় আর আতঙ্কের ছাপ, কারণ মেসেজে স্পষ্ট লেখা ছিল, খানদের নীরব রাজকন্যা এখন আমাদের কবজায়, খুঁজতে বেরোলে লাশ পাবি। নিচে এসে সবাই যখন একত্র হলো, ফারহান আর ফারিসের চেহারায় যেন সাক্ষাৎ আজরাইল ভর করেছে। ফারহানের ফর্সা মুখটা রাগে বেগুনি হয়ে গেছে, তার চোয়ালের হাড়গুলো থরথর করে কাঁপছে। সে সজোরে পাশে থাকা একটি পিলারে ঘুষি মারল। তার শান্ত শীতল চোখ দুটো এখন টকটকে লাল আগ্নেয়গিনি। তাতে দাঁত চেপে সে গর্জে উঠল, কারা তো বড় সাহস যে খান পরিবারের গায়ে হাত দেয়? আমি ওর চামড়া ছুলে নেব। যে হাত দিয়ে ফারিনকে ছুঁয়েছে সেই হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। ফারিসের প্রতিক্রিয়া ছিল আরও ভয়ঙ্কর। সে কোনো কথা বলছে না, কিন্তু তার নিস্তব্ধতা ঝড়ের আগের সংকেত দিচ্ছে। সে তার ফোন বের করে দ্রুত কাউকে নির্দেশ দিচ্ছিল। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। সে হুঙ্কার দিয়ে বলল, শহর সিল করে দাও, একটা মাছিও যেন পার না হতে পারে। আমার বোনের একটা চুল যদি বাঁকা হয় তবে এই শহর আমি জ্বালিয়ে দেব। মেহেরিন আর নীলু কি বলবে বুঝতে পারছে না। দুজনেই বিস্মিত হয়ে থমকে দাঁড়িয়ে।
মাহির আর নোমান রাগে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, আমরা এক্ষুনি বেরোচ্ছি, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। শপিং মলের হইচই ছেড়ে সবাই চার মতো বেরিয়ে পড়ল। ফারিসের নির্দেশে মিরান একটা গাড়ি নিয়ে নীলু আর মেহরিনকে ড্রপ করতে চলে গেল। এদিকে ফারিস আর ফারহান এক গাড়িতে উঠে পড়ল। ফারহানের হাত স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে বসে আছে, যেন এখনই কাউকে পিষে ফেলবে। মাহির আর নোমান অন্য একটি দ্রুতগামী গাড়ি নিয়ে শহরের সিসিটিভি কন্ট্রোল রুমের দিকে ছুটল। ফারিস ফোনের ওপাশে থাকা তার নেটওয়ার্ককে আদেশ দিচ্ছিল, শহরের প্রতিটা এক্সিট পয়েন্ট ব্লক করো, কোনো মাছিও যেন পার না পায়। মেহনুর, নিহান আর মারোয়া অন্য একটি গাড়িতে উঠল। তারা বাড়িতে যাচ্ছে বলে বাকিদের জানালেও মেহনুরের চাউনি ছিল ভিন্ন। তার চোখে এখন আর আতঙ্ক নেই, বরং এক শীতল প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সে খুব ভালো করেই জানে এত নিখুঁতভাবে খান পরিবারের ওপর নজর রাখা আর খান পরিবারের মেয়েকে তুলে নেওয়া সাধারণ কোনো অপরাধীর কাজ নয়। নিহান গাড়ি চালাতে চালাতে আয়নায় মেহনুরের দিকে তাকালো। মেহনুরের চোয়াল শক্ত হয়ে আছে। নিহান নিচু স্বরে জিজ্ঞেস করল, আমরা কি সত্যি বাড়ি যাচ্ছে? মেহনুর জানলা দিয়ে বাইরের দ্রুত ধাবমান দৃশ্যগুলোর দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, না, আমরা বাড়ি যাচ্ছি না। নিহান গাড়িটা হাইওয়ের দিকে ঘোরা। মারো অবাক হয়ে গেল। সে আতঙ্কিত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়ারা তো সব চেকপোস্টে খবর দিয়েছে, হাইওয়েতে কেন যাচ্ছি? মেহনুর মারোয়ার দিকে না তাকিয়ে উত্তর দিল, কারণ যারা ফারিসকে নিয়েছে তারা জানে শহরের ভেতর বেশিক্ষণ টিকে থাকা অসম্ভব। তারা নিশ্চয়ই শহরের বাইরে নির্জন কোনো পুরনো আস্তানায় ওকে নিয়ে গেছে। আর আমার মাথায় একজনের নাম বারবার ঘুরছে, নিহান। দেরি করিস না, স্পিড বাড়া। মেহনুরের কণ্ঠের দৃঢ়তা দেখে নিহান আর দ্বিধা করল না। সে স্টিয়ারিং ঘুরিয়ে হাইওয়ের দিকে গাড়ি ছোটালো। ফারিস খানের একটি হুঙ্কার যেন পুরো শহরের শান্ত পরিবেশকে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত করল। ভবিষ্যৎ এমপি ফারিস খানের বোন ফারিনকে অপহরণ করা হয়েছে, এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়া মাত্রই পুরো শহর একরকম স্থবির হয়ে গেল। প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে ব্রেকিং নিউজ হিসেবে শুধু একটাই কথা, খান পরিবারের ভবিষ্যৎ এমপি ফারিস খানের বোন নিখোঁজ, উত্তাল রাজপথ। ফারিস খান তার ব্যক্তিগত গার্ডদের রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি নিজের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতাকে পূর্ণ শক্তিতে কাজে লাগালেন। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার একটিমাত্র ফোন কলেই পুরো শহরের পুলিশ ফোর্স যেন চমদূতের মতো রাস্তায় নেমে এলো। শহরের প্রতিটি মোড়ে মোড়ে, বিশেষ করে হাইওয়েতে ওঠার প্রতিটি সংযোগস্থলে পুলিশের কাঁটাতারের বেষ্টনী বসানো হয়েছে। কোনো গাড়ি তল্লাশি ছাড়া পার হতে পারছে না। সন্দেহভাজন প্রতিটি কালো গাড়ি থামিয়ে ভেতর তল্লাশি করা হচ্ছে। এমনকি অ্যাম্বুলেন্সগুলোকেও ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের ডগ স্কোয়াড আর র্যাবের বিশেষ টিম প্রতিটি গলিতে টহল দিচ্ছে। শহরের কন্ট্রোল রুমে পুলিশের আইটি বিশেষজ্ঞরা গত 2 ঘন্টার প্রতিটি সিসিটিভি ফুটেজ পিক্সেল বাই পিক্সেল বিশ্লেষণ করছেন। যে কালো গাড়িটি ফারিনকে নিয়ে গেছে তার সম্ভাব্য রুট ম্যাপ তৈরি করা হচ্ছে। সাইরেনের শব্দে বাতাস ভারী হয়ে আছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত ঘরের দিকে ছুটছে। মনে হচ্ছে যেন অঘোষিত এক কারফিউ জারি হয়েছে পুরো শহরে। ফারিস খান নিজে একটি জিপে দাঁড়িয়ে তদারকি করছেন। তার চোখে আজ কোনো দয়া নেই। তিনি জানেন এই অপহরণ শুধু একটা মেয়েকে তুলে নেওয়া নয়, বরং খান পরিবারের সম্মানে আঘাত হানা। পুলিশের আইজিকে ফোনে তিনি সরাসরি বললেন, আজ যদি সূর্যাস্তের আগে আমার বোনকে না পাই, তবে এই শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমি নেব না। যা করার আপনারা করুন। এদিকে ফারহান অন্য একটি টিমের সাথে শহরের বস্তি এলাকা আর পুরনো গুদামগুলো তল্লাশি করছে। তার হাতে থাকা বন্দুকের সেফটি লক সে খুলে রেখেছে। আজ সে কাউকে ছাড়বে না। ফারহানের চোখে এখন আগুনের শিখা, কিন্তু সে জানে এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। সে তার গাড়িতে রাখা হাইটেক ল্যাপটপটি খুলে তার পার্সোনাল হ্যাকার টিমকে লাইনে নিল। ফারহান শুধু একজন প্রভাবশালী পরিবারের ছেলেই নয়, সে প্রযুক্তিতেও সমান দক্ষ। তার নির্দেশে শুরু হলো এক অবিশ্বাস্য ডিজিটাল ম্যানহান্ট। ফারিনের ফোন বন্ধ থাকলেও ফারহান তার লাস্ট লোকেশনের টাওয়ার ডাম্প ডেটা বের করে আনলো। সে তার হ্যাকারকে নির্দেশ দিল ওই টাওয়ারের অধীনে থাকা প্রতিটি সচল ডিভাইসের IMEI ট্র্যাক করতে। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটি লাল বিন্দু জ্বলে উঠল। একটি মোবাইল যা ফারিনের ফোনের খুব কাছ দিয়ে হাই স্পিডে মুভ করছে।
ফারহান পুরো শহরের সিসিটিভি নেটওয়ার্ককে একটি কাস্টম ফেসিয়াল রিকগনিশন এআই রান করালো। শুধু ফারিন নয়, সে ওই মাস্ক পরা ড্রাইভার এবং কালো হুডি পরা লোকটির শরীরের গঠন স্ক্যান করতে লাগলো। কয়েক মিনিটের মাথায় সিস্টেমটি ওই কালো গাড়িটির আসল নাম্বার প্লেট শনাক্ত করে ফেলল। হ্যাকার টিম গাড়িটির মুভমেন্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে একটি হিটম্যাপ তৈরি করল। সেই ম্যাপ অনুযায়ী গাড়িটি শহরের প্রধান রাস্তা ছেড়ে একটি পরিত্যক্ত ইন্ডাস্ট্রিয়াল জোনের দিকে ঢুকেছে। ফারহান স্ক্রিনে তাকিয়ে দেখল গাড়িটি একটি বিশাল গুদামের সামনে গিয়ে স্থির হয়েছে। ডার্কওয়েভ আন্ডারওয়ার্ল্ড চ্যাটার ফারহান তার টিমকে নির্দেশ দিল ডার্কওয়েভের লোকাল গ্রুপগুলোতে চেক করতে যে গত 24 ঘন্টায় কোনো কন্ট্রাক্ট কিডন্যাপিং এর ডিল হয়েছে কিনা। সেখান থেকে সে একটি নাম উদ্ধার করল, ব্ল্যাক ফ্যালকন। ফারহান তার স্পেশাল স্কোয়াডকে নির্দেশ দিল, গাড়ি ট্র্যাকিংয়ে ধরা পড়েছে, আমরা সিগন্যাল সিঙ্ক করে এগোচ্ছি। সবাই পজিশন নাও, সাইলেন্ট মোডে থাকবে। ফারিনের যাতে কোনো ক্ষতি না হয় সেটাই ফার্স্ট প্রায়োরিটি।